আপনাদের সিলেবাসে আছে। এখানে বলেছি এসআই কোডার একটা পার্ট কিন্তু আমরা শেষ করেছি। অর্থাৎ এতক্ষণ যে আপনারা জিআইআর বা জেনারেল ইন্টারপ্রিটেটিভ রুলস দেখলেন, এটা হচ্ছে এই এসআই কোডার ফার্স্ট পার্ট। কিন্তু আরো ৪ টা পার্ট আছে এসআই কোডার। সেকেন্ড পার্টে আমরা প্রবেশ করেছি কাস্টমস আইনের ধারা ৪৮। এখানে বলেছে যানবাহন এবং কার্গো ঘোষণা। অর্থাৎ আপনার এই ভেহিকল বা হচ্ছে এয়ারক্রাফট বা ভেসেল কিভাবে ডিক্লেয়ার করতে হয়। When you import any goods from abroad through truck or rail or vessel or aircraft, এই ৪ টা মাধ্যমে আপনি কিভাবে ডিক্লেয়ার করবেন আগেই? অর্থাৎ পণ্য নামানোর আগেই ডিক্লেয়ার করতে হবে। পণ্য কিন্তু সাগরেই আছে, পানির উপরেই আছে। অথবা পণ্য কিন্তু আকাশেই আছে। অথবা রোডেই বাংলাদেশে ঢুকে নাই। ইন্ডিয়া বা ভুটান বা হচ্ছে নেপাল বা মিয়ানমারের রোডে আছে। এই ৪ টার সাথে আমাদের রোডের কানেকশন আছে। আপনি যে একবার বলেছিলেন যে ম্যাকাও পাখি এটার সাথে গেলে সম্পর্ক থাকে। হ্যাঁ, আছে সম্পর্ক আছে। যদি প্রি অ্যারাইভাল হয় আবার, তাহলে কিন্তু আপনার প্রি অ্যারাইভাল ঘোষণা দিতে হবে। তাহলে আগে পড়েছিলাম শুধু ধারা, আজকে এসআই কোডার সাথে মেলাবো। প্রশ্নটা কিভাবে আসতে পারে শুনে রাখ। একজন ব্যক্তি মনে করেন জনাব মহসিন সাহেব কি করেছেন, একটি টাইলস উৎপাদনকারী টাইলস, ওকে, তিনি ভিয়েতনাম থেকে ২ কন্টেইনার কি আনছে, টাইলসের মাটি মানে ক্লে আমদানি করেছে। ক্লে, সাদা চীনা মাটি যেটা। উক্ত কারকের পক্ষে শিপিং এজেন্ট একটি কার্গো ঘোষণা দাখিল করেছে। ওকে, কার্গো ঘোষণায় পণ্যের নাম ক্লে থাকলেও তার ইনভয়েসে ওজন ছিল ২০,০০০ কেজি, ২টা কন্টেইনার ৪০,০০০ কেজি, ৪০ টন। কিন্তু কার্গো ঘোষণায় শিপিং এজেন্ট ঘোষণা করেছে ৩৫ টন। উক্ত ব্যক্তির করণীয় কি? এই ক্ষেত্রে কোনো জরিমানা আরোপিত হবে কিনা বর্ণনা করুন। ক্লিয়ার? অথবা তাকে কিভাবে এই সংশোধনী করতে হবে। বোঝাতে পেরেছি? এসআই কোডা মিলছে? ঠিক আছে? এসআই কোডা। আমরা বলেছি জনাব মহসিন সাহেব হচ্ছে ভিয়েতনাম থেকে কি উৎপাদনকারী? টাইলস। সে ভিয়েতনাম থেকে আনছে, ক্লে আনছে ২ কন্টেইনার ৪০ টন। ঘোষণা দিছে ৪০ টন, কিন্তু ওর পক্ষে শিপিং এজেন্ট ভুল করে লেখছে ৩৫ টন। ভুল করে লেখছে কিন্তু। ৪০ টনই আসছে। ৪০ টনই আছে, ৪০ টনে কোনো অসত্য ঘোষণা নাই। ঘোষণা করছে। আনফরচুনেটলি পণ্য ঘোষণা। মানে কার্গো ঘোষণা নিয়ে বলতেছি আমরা, পণ্য ঘোষণার কিন্তু কোনো শব্দ আলোচনা করি নাই। কার্গো ঘোষণা। বলছি উনি কার্গো ঘোষণায় ডিক্লেয়ার করছে কয় টন? ৩৫ টন। কার্গো ঘোষণার ফর্ম আছে, ফর্ম দেখছেন? ফর্মও দেখাবো না, অসুবিধা নেই। ফর্ম পরীক্ষায় আসবে না। ঠিক আছে? আর পণ্য ঘোষণার ফর্ম তো বিল অফ এন্ট্রি, এটা তো দেখছেনই। বিল অফ এন্ট্রি দেখছেন না আপনারা? অথবা বিল অফ এক্সপোর্ট। কিন্তু পণ্য ঘোষণার একটা ফর্ম আছে। আইজিএম, ওই যে বলছে আগে যেটার নাম ছিল আইজিএম। আইজিএম এর নতুন নাম হয়েছে পণ্য ঘোষণা, গুডস কার্গো ডিক্লারেশন। ওকে, এখন তাহলে আইজিএম শাখায় কিভাবে যেতে হবে যেখানে বলা আছে, ঠিক আছে? অর্থাৎ এখানে এই বিধিমালাটা আপনারা একটু পড়বেন। বিধিমালাটাকে আপনারা জানেন এসএন নম্বর কত? ওই যে একটা পেজে দেখেন এসএন নাম্বার সহ দিয়ে দিচ্ছি আমি। এসএন নাম্বারটা আজকে প্রয়োজনে ডাউনলোড করবেন। ডাউনলোডে যা আছে সেটুকুই দেন, একটু কারেকশন হয়েছে যদি বই না থাকে। আর বই কিনতে চাইলে ওই যে আমার একটা বই আছে কাস্টমস এসআরও ও সিপিসি হ্যান্ডবুক, ওটা কিনতে হবে। কারণ প্রায় ১৫-২০ টা এসআরও পড়তে হবে কিন্তু। স্যার ওই যে হলুদ বইটাতে আছে নাকি ওই যে হলুদ বইতেও আছে। ওটা যদি থাকে ওটাতে পড়বেন। লিটারের যেটা আছে। ওকে? ক্লিয়ার? করে ফেলবেন। আমারটা ওইটার চেয়েও বড়। ওটার চেয়ে বড় হয়ে গেছে সিপিসি সব এড করার কারণে। বুঝতে পেরেছেন? ওটার মধ্যে প্রত্যেক এসআরওর সাথে সিপিসি আছে। বইটার নাম কি স্যার? কাস্টমস এসআরও ও সিপিসি হ্যান্ডবুক। এটা বাজারে আছে কিনা গ্যারান্টি দিতে পারতেছি না।
কারণ আলামিন ভাইয়ের কাছে ৫ টা বই আছে, ওই কটাই আছে, আর নাই। এখন ওনার কাছ থেকে আবার নিয়ে গেছে কিনা আমার স্কেলে এটাও যায়, হ্যাঁ? ওই যে আমি কারণ ওর কাছে আরো ৩ মাস আগে শেষ হয়েছে। আমি সেদিন আলামিন ভাইয়ের দেখে ওনাকে বলছি যে আলামিন ভাইয়ের কাছে বই আছে ম্যাডাম চালা। কারণ ও ৩ মাস যাবতই বই দিতে পারে না ওইটা। উপসময়টা বলছে শেষ শেষ। কিন্তু উনার কাছে এই ৫ টা আছে। আমি সেদিন দেখছি। ওরে বলছি যে তুমি নিয়ে এসো যদি আলামিন ভাইয়ের অর্ডার না থাকে। কারণ তুমি তো আগে আরো ৩ মাস আগে থেকেই বলতো তুমি। ঠিক আছে? এখন এই জন্য বলছি যদি আলামিন ভাইয়ের ওটা স্টক শেষ হয়ে যায় ফোন করতে আর নাই। ছাপাইতে পারেন, বেশি করে ছাপালে। এবার হয়েছে কি এবার মানে বই বইটা অনেক বেশি চলে গেছে। মানে আইডিয়া ছিল না। আর আমরা বই একবারই ছাপাই জুলাইতে। বুঝতে পেরেছেন? ১ বছরের জন্য এই বই তো আর ২য় বছর চলে না। এটা জুলাই শেষ, আবার জুন মাস হয়ে যাবে, এটা এক্সপায়ার হয়ে যায়। আর ২ মাস পরে যায়। এমনি এক্সপায়ার হয়ে যায়। বুঝতে পারছেন? এটা হিসাব করে ছাপাইতে হয়, নাহলে আবার থেকে যায়। লস হয়। এইজন্য অতিরিক্ত ছাপানোও যায় না অনেক। ঝামেলা আছে। এইজন্য যদি কারো দরকার হয় ওই যে আলামিন ভাই বা আমাদের যে ছেলেটা আছে ফোন নাম্বার নেন। অনলাইনে আমার মনে হয় না আছে কিনা অতগুলা। ঠিক আছে? আচ্ছা তুই এগুলো দিয়ে যে ব্যাগে ঢুকে আয়, আমি আছে এই মাত্র ৫ পাঁচ পিস। করে আসছে নাম্বার। আচ্ছা, এখন এই বিধিমালায় বলেছে যে আপনার যদি কোনো কার্য ঘোষণা যদি এরকম প্রবলেম হয়, আপনি কিভাবে সংশোধন করবেন? আমরা কি একটু স্ক্রিনে দেখাবো? জি, জি, অবশ্যই। তা আমি দেখাতে পারি। কিন্তু বই কিন্তু এখানে আবার পিডিএফ দিতে পারবো না। এটা চেয়ে আমাকে লজ্জা দিবেন না। আগে বলতেছি। আচ্ছা। না, এটা তো কপিরাইট করা। হ্যাঁ, এটা তো আপনার দিয়ে দিলে তো সেটা ঠিক আছে, আপনার মানে 20 এর গোডাউন নাম্বার চাইলে যদি বলেন যে 30 থেকে ব্যবসা 35 আমাদের নুন ফ্যাক্ট না। এই যে বই শেষ হয়ে গেছে আমরা ছাপাইতে পারতাম। 27 থেকে 30 করেন, আর ওটা মানে আপনি 65 থেকে 70 বা This is not our business. 60 থেকে 70 করেন। কারণ মানুষ এজন্য খালি কথা বলে দেখে মিউট করবো কেমনে? মানে এখন ওরা তো আমাদের তাহলে তো আমার করে দেখেন, তার মানে কালকে ও আবার প্রিন্ট দিয়ে নিয়ে আসসালামু আলাইকুম। কথা বলতেই আছে। হ্যাঁ, মিউটের অপশন পাইছি এবার। হ্যাঁ, মিউট করে দিচ্ছি। ওকে। আচ্ছা, আমরা বইয়ে যাই। ঠিক আছে? একটু দেখেন কারণ এটা আপনাদের জন্য ইম্পোর্টেন্ট। এখান থেকে 10 মার্কস আসবেই। না, এসআইকোডা চ্যাপ্টারটা মানে এসআইকোডা পার্ট থেকে। এখানে ৩-৪ টা পার্ট, আমরা ২য় পার্টে আছি। ৮ম সেসার হয়ে গেল। সেকেন্ড উপরে সিপিসিএন আছে। এটা ২৪ সালের এসআরও, কেমন? এটা ২৪ সালের এসআরও। এটা কত সাল পর্যন্ত গেছে? সিবিসি স্যার। সিপিসি সংক্রান্ত একটা এসআরও দিচ্ছি আপনাদের। ওই যে মূলধনী যন্ত্রপাতির এসআর ১৯২ এসআর, ১৯১ এসআরও। ১৯১ তে শুধু ওই যে একদিন আরেক ব্যাচের ক্লাস ওটা বলছি যে ধরেন ওটাও কিন্তু এসআই কোডের পার্ট কিন্তু। বুঝতে পারছেন? এতগুলো তো সব জায়গায় বলতে মনে থাকে না। এটা হলো আপনার যে একজন আমদানিকারক, উনি টেক্সটাইলের উৎপাদনকারী, অর্থাৎ টেক্সটাইল গার্মেন্টস উৎপাদনকারী, অর্থাৎ তৈরি পোশাক শিল্পের উৎপাদনকারী। ওকে? উনি কি করছে? উনি হচ্ছে উনার এই পোশাক তৈরির জন্য ১০ টা টেক্সটাইল মেশিন জার্মানি থেকে আমদানি করছে। ঠিক আছে? যেহেতু উনি শিল্প ক্ষেত্রের আমদানিকারক, উনার ক্ষেত্রে এই টেক্সটাইল মেশিনের শুল্ক কর কত % আরোপিত হবে? অর্থাৎ এই ক্ষেত্রে শুল্ক কর কত, কার্যকর শুল্ক হার কত? উনি কিভাবে অর্থাৎ এই শুল্ক কর অব্যাহতি নিয়ে এটি খালাস করতে পারবেন? আমি বোঝাতে পেরেছি? কারণ উনার জন্য দেখেন শুল্ক হার আর কার্যকর শুল্ক হার ধারা ৩০ আর ৩১ মিলাই দিলাম। এখানে ইয়ে আছে। কার্যকর শুল্ক হার কি আর শুল্ক হার কি? শুল্ক হার যেটা বইয়ে বলছে যে এই বইতে। বই যেটা বলছি এটা কথা বলছি, এটা না, এটা কার্যকর না, এটা শুল্ক হার। শুল্ক হার। এছাড়া যে অব্যাহতি দিচ্ছে আমার জন্য এটাই কার্যকর। রেয়াতি হার। আইনে বলছে কার্যকরী শুল্ক হার। এইজন্য ওইভাবে বলছি। আমারটা স্পেশাল কথা বোঝেন নাই? আমাকে মুক্ত আর রেয়াতি হার এটা আমাদের শব্দ আরকি। কোন এসআরতে লেখা আছে, কোন এসআরতে লেখা নাই। কিন্তু আইনের ভাষায় কি শব্দ বললাম? কার্যকর শুল্ক। ১ বছর আসছিল পরীক্ষায় শুল্ক হার এবং কার্যকর শুল্কের পার্থক্য লিখুন। মূসক পরামর্শক ২০-২১ সালের প্রশ্নতে আছে। বুঝতে পারছেন?
তো এই জন্য আপনারা এই যে এই আবার এসআই করার প্র্যাকটিক্যাল ফিল্ড রয়েছে এটা, অর্থাৎ C13 আর C11 ইউজ করতে হবে। বলবেন যে একজনের সিপিসি হলো C13, আরেকজনের সিপিসি হলো C11। একজনের ক্ষেত্রে সিডি আরোপিত হবে শুধু 1%, আর আরেকজনের ক্ষেত্রে সিডি 1%, AIT 87.5, অর্থাৎ CD1, AIT 5 আর 87.5% আরোপিত হবে। অর্থাৎ বাণিজ্যিক আমদানিকারক যিনি, তার ক্ষেত্রে কত পার্সেন্ট আরোপিত হবে? উনি শুধু ভ্যাট সুবিধা পাবে, অর্থাৎ ওনার ক্ষেত্রে কার্যকর শুল্ক হার হচ্ছে শুধু ভ্যাট অব্যাহতি। আর যিনি হচ্ছে যে শিল্প খাতের আমদানিকারক, ওনার ক্ষেত্রে ভ্যাট, AIT, AIT তিনটাই অব্যাহতি, অর্থাৎ ওনার ক্ষেত্রে শুধু কার্যকর শুল্ক হার হচ্ছে CD1%। ক্লিয়ার? মনে থাকবেন আপনাদের? এটা লিখে দিন। বলেন তো সিপিসি কোড কত বলছি? আপনি একটু জোরে জোরে সবাই বলে দেন তো। আপনার মেমোরি ভালো। তাহলেই হলো। এটা আমাদের এই ভাই মনে হয় টেনশনে পড়ে গেছিল, একটু বলেন তো। দাদা বলছি। C13 আর এই যে লিখে দিন। স্যার এর জন্য বাণিজ্য হলো C11 C13 হলো ইন্ডাস্ট্রির জন্য। এটা কি? C13 এটা কি? বলেন যে সিপিসি। সিপিসি মানে কি? এই দেখো, তাহলে বলছেন আপনি কাস্টমস প্রসিজার কোড। মনে থাকবে? তাহলে এই কোডটা কত? C13 আর মনে রাখবেন C ফর কাস্টম তেল, কাস্টম তেল। এটা সি কাস্টম না রাখি, তারপরে এটা মনে রাখি। সি এর অন্য মিনিং আছে। ক্যাপিটাল লেটার সি। ঠিক আছে? তাও এটা মনে নাও থাকতে পারে। তাহলে আমার কাস্টম তেল সি মনে রাখবেন আর তেল মনে রাখবেন। এই কোডিং এর মিনিং আছে সি থাকলে কাস্টম, সি থাকলে গভর্নমেন্ট, বি থাকলে ব্র্যান্ডের কোড। ওকে? এইখানে কিন্তু সি মানে হচ্ছে ক্যাপিটাল মেশিনারি বুঝাইছে। ঠিক আছে? অর্থাৎ মূলধনী যন্ত্রপাতি বুঝাইছে। এটা কি গার্মেন্টস শিল্পের মালিক যে তার জন্য যে কোনো ইন্ডাস্ট্রিয়াল আমদানিকারক, অর্থাৎ যিনি এই মেশিনটা এনে বাজারে বেচবে না, তার ইন্ডাস্ট্রি সেট আপ করছে। অর্থাৎ দোজ who is going to set up the machine in his premises, not to sell in the market. বাইরে সেল করতে হবে না। ঠিক আছে? এখন বুঝছেন? কিন্তু কমার্শিয়াল হলে কত হবে সিপিসি? 11। তাহলে প্রশ্নটা আমরা বলি, আপনি আবার লেখেন যে একজন আমদানিকারক, কিসের আমদানিকারক? গার্মেন্টস শিল্পের আমদানিকারক, অর্থাৎ উনি উৎপাদনকারী। উনি জার্মানি থেকে 10টি টেক্সটাইল মেশিন আমদানি করেছেন, যার দাম হচ্ছে কত? 10 লক্ষ টাকা। উক্ত ব্যক্তি এটি কিভাবে ওই প্রজ্ঞাপন সুবিধায় খালাস নিতে পারবে? স্যার একটু ম্যাথ আকারে আসবে? এই যে এগুলা ব্যাখ্যা করুন। ম্যাথ না। ঠিক আছে? আপনি বলবেন যে ওই ক্ষেত্রে 10 লাখ টাকা হয়েছে শুধু সিডি 1%, অর্থাৎ 1% মানে এই 10,000 টাকা শুল্ক কর আরোপিত হবে এবং এর জন্য কার্যকর শুল্ক হয়। শেষ। C13 যদি মনে না থাকে তাহলে এভাবে দিয়ে দেন। ওকে? C13 একটু মাস বেশি করবে 1%। যে উক্ত আমদানিকারক এই ক্ষেত্রে সিপিসি ব্যবহার করবে, অর্থাৎ সিপিসি সুবিধার প্রয়োগ উনি করবেন এবং আর কার্যকর এবং এই ক্ষেত্রে কার্যকর শুল্ক হার ওনার জন্য বলবেন ধারা 31 অনুযায়ী বা 30 অনুযায়ী ওনার জন্য কার্যকর শুল্ক হচ্ছে আপনার C1%। এরপর যে আবার এছাড়াও নাম্বার মনে থাকে সেটা বলে দেন 191/2025 কাস্টমস 25 স্যার। হ্যাঁ 25 এটা 24 না 29 25 কিন্তু কার্গো বলছি যেমন বিধান জরুরি এটা 25 না 2025 191/2025 কাস্টমস। স্যার আরেকটা সংখ্যা আছে তো স্যার। আর সংখ্যা বলেন না, প্রথম হলো 191/I/2025, তারপরে কাস্টম, তারপরে আরো নাম্বার আছে। এতগুলো কি আপনার মনে রাখা দরকার আছে নাকি? আপনি শুধু রেফারেন্স বলবেন। ঠিক আছে? স্যার তারিখ দিতে হবে? না তারিখ দিতে হবে না। 2025 সালে বলেন। আচ্ছা। এটা নাম্বার হয় কিভাবে শুনেন। প্রথমে কাস্টমস একটা নাম্বার দেয়। এরপর এটা আইন মন্ত্রণালয়ে পাঠাতে হয়, ওরা আবার একটা নাম্বার দেয়। এজন্য এক এক পার্টের এক একটা এক্সপ্লেনেশন আছে। এই যে কোন নাম্বারের কি এক্সপ্লেনেশন। এটা কোনো বুঝতে পারছেন? এই জন্য ওই এত কিছু তো আপনার দরকার নাই। আপনি বলবেন যে মূলধনী যন্ত্রপাতি এসআবে একটু করে দিন, এসআর নাম্বার মনে না থাকলে অসুবিধা। এটা মনে থাকবে তো সবাই। মূলধনী যন্ত্রপাতি এসআর অনুযায়ী আলোচ্য ক্ষেত্রে আমদানিকারক 1% সুবিধায় কোনো কাজ করবে। আর এত জায়গা আছে। আর যে পারবেন সে তার তো আর কোনো বাইন্ডিং নাই, হাতে কলম আছে লিখবেন। ঠিক আছে? আপনি যদি এসআর নাম্বার লিখতে পারেন, ধারা নাম্বার লিখতে পারেন, কোনো অসুবিধা আছে? আপনি মাসে 1 মাস বেশি পাবেন, 2 মাস বেশি পাবেন, অসুবিধা কি? প্রত্যেক প্রশ্নে যদি আপনি 1 মাস 2 মাস তার বেশি পান, তাহলে আমরা অনেক দিতে লাগে। ঠিক না? লেখেন, অসুবিধা নেই।
জাহাজ যদি যেদূর আছে। তাহলে আমরা এটা ইরেজ করে দেই। আমরা যেন ওই খুঁজতেছিলাম। আমরা হচ্ছে ২০২৪ সালের না আগে পেজ নাম্বারটা তো দেখে বাইর করতে হবে। এটা আর একটু উপরে আছে। কারণ আমার তো মুখস্থ নাই এতগুলা। এই ২৪ সাল শুরু। আমরা হচ্ছে আরো নিচে। হাইটেক পার্ক সরাসরি নিবন্ধিত না আরো নিচে এইখানে পাওয়া যাবে। হুম? এই যে ইলেকট্রনিক মাধ্যমের রেকর্ড, গ্যারান্টি, শুল্ক, এক্সপ্রেস, ওয়্যারহাউজিং, পণ্য, কারো ঘোষণা হয়ে গেল। হুম? পণ্য ঘোষণা। আরেকটু উপরে আছে। স্ক্রিন শেয়ারটা কেটে গেছে, এটা আবার একটা দিয়ে দিন। ১৯১ না ১৯১ এর কাহিনী শেষ। অন্যটা খুঁজতেছি। একটার মধ্যে আটকা থাকেন না। এটা খুঁজতেছি ওই যে এসে কোটার একটা পার্ট যেটা ওই যে যানবাহন কারো ঘোষণা পাই না কেন বলেন তো? আচ্ছা আমি এটা দেখা বার করতেছি। এটা আছে না? এটা তো ৪৮ হ্যাঁ? ওদের তো দ্বারা আমরা দ্বারা মানে আমরা খুঁজতেছি না। এখন এসআই কোটা নিয়ে আসি। দ্বারা তো একদিন পড়াই ফেলাইছি তো শেষ। দাঁড়ান, আমার ওই সাজেশনের মধ্যেও আছে। যানবাহন কারো ঘোষণা হলো ২৩৩ ২০২৫ ২০২৫ হয়ে গেছে এটা। এই জন্য পাইতেছি না। এখানে খুঁজতে হবে। ২৩৩ আরো পরে। সিরিয়াল দেখি। এই যে ২৩০। তাহলে কত পৃষ্ঠা হয় এটা? ৫৭৭ পৃষ্ঠা, তাই না? তাহলে 577 স্যার, আরো উপরে দিকে যাবে। হুম, ৮৬ তে চলে গেছে। আরো উপরে যাবেন। হুম। ৭৭ 577 আর ৫৯৮ তে চলে গেছে। ৬৮ তে আছে। আচ্ছা। ও এখানে আবার শেয়ার দিতে হবে তো, তাই না? আচ্ছা এখন শেয়ার দিয়ে দিই। এই শেয়ার দিয়ে দিলাম। এখানে আমরা বলেছিলাম যে কি করবেন? কারেকশন। ঠিক না? কারেকশন করতে হবে স্যার। কি কারেকশন? আগে এই যে কারো ঘোষণা দাখিল পদ্ধতিটা এখানে পড়বেন কিন্তু। এই যে দেখেন এই যে আগের দিন বলছিলাম যে ২৪ ঘন্টা আগে, ঠিক আছে? আর এই কয়েকটা জাহাজ ২৪ ঘন্টার মধ্যে আসলে এগুলোর ক্ষেত্রে একটু সুবিধা আছে। অর্থাৎ ব্রেক বাল্ক কার্গো, স্ক্র্যাপ জাহাজ, অয়েল ট্যাংকার এই জাহাজের ক্ষেত্রে আসার পরে আগের সিস্টেম। আর বাকি সবারই কিন্তু আগে ২৪ ঘন্টা আগে অর্থাৎ যে ছাইড়া ঘন্টা বলতে এটা কি আউটার নাকি পোর্ট কোনটা? আউটারটা এটা না বাইরে করতে হবে। এটা হলো ফর্ম, কেমন? এটা ফর্ম। তারপর পাইলাম না কেন? সংজ্ঞা, যানবাহন ঘোষণা যান পদ্ধতি আছে এখানে দেখেন।
নিবন্ধনটা দেখেন এখানে আছে। সংশোধন এই যে সংশোধন, এটা চোখে পড়ে না, ইদানিং চলে যাচ্ছে। দেখেন, দাখিলকৃত কারো ঘোষণা সংশোধন বা সম্পূরক কারো ঘোষণা প্রদানের প্রয়োজন হইলে কারো ঘোষণা রেজিস্ট্রেশনের 24 ঘন্টার মধ্যে, টাইম কতদিন? অর্থাৎ ইউ হ্যাভ সাবমিট রেজিস্টার্ড ইউর কার্গো ডিক্লারেশন, অর্থাৎ যখন আপনি কার্গো ডিক্লারেশন এসআই গোডাতে সাবমিট করলেন, একটা রেজিস্ট্রেশন নাম্বার পড়বে, এটা হলো আইজিএম নাম্বার। এখন নাম্বারের পরে আপনি তো বিল অফ এন্ট্রি ফেলবেন, কিন্তু তখনই চোখে পড়ছে যে কাম সারছে, বলতে হয়েছে, ওকে, অথবা বিল অফ এন্ট্রি ফেলাও দিছে, যে কোনোটা হইতে পারে। এখন আপনাকে সংশোধন করতে হবে কত দিনের মধ্যে? 24 ঘন্টা। টাইমটা পাইলাম, কিন্তু তাহার পক্ষে উক্ত যানবাহনের মালিক অথবা তার মনোনীত এজেন্ট, এটা কি সিএনএফ এজেন্ট কিনা? না। যানবাহনের মালিক আর তার এজেন্ট কারা কারা হয়? শিপিং এজেন্ট অথবা এয়ারলাইন্স এজেন্ট অথবা কার্গো এজেন্ট, ক্লিয়ার? অথবা ওই যে আরেকটা এক্সপ্রেস পদ্ধতির মানে কুরিয়ার সার্ভিস আছে, কুরিয়ার এজেন্ট। আরেকটা এছাড়া আছে না এক্সপ্রেস পদ্ধতি, দেখেন দিছি আপনাদের, যে আমি একটা পাতা দিয়েছি আমার পেজে, ওটা নিয়ে কিন্তু এই বিধিমালা গুলো পড়ে যায়, কিন্তু যেখান থেকে কালেকশন করে পারেন, এক নজর করে আমরা খালি কয়েকটা পয়েন্ট খালি রিডিং পয়েন্ট পারবেন। আমাদের গ্রুপে কি স্যার? এমদের ওয়েবসাইটে সব আছে, মানে আলাদা আলাদা ভাবে আছে। ধরুন এটার সাথে আবার জোড়া লাগছে একটু কালেকশন, সেটুকু আর এমদের ওয়েবসাইটে আলাদা আমার পাওয়া যাবে না, বুঝতে পারছি, কিন্তু মূলটা পাওয়া যাবে। ওকে, মূলটা দিয়েই পড়েন যদি এখন বই সম্ভব না হয়। আর যদি যারা ইয়া থেকে বই কিনে ফেলেন, ফোন দেন, যার যার লাগে, এখনো বই 2-3টা মনে থাকতে পারে, আমি যত ধারণা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন কি করবে সে? ফর্ম গ অনুযায়ী কিন্তু এটা আবেদন করতে হবে, ফর্ম গ। ঠিক আছে, এখানে নিচেই ফর্ম গ আছে। এবং দেখেন এই ঘোষণা ইসের জন্য 2000 টাকা দিতে হবে। ঠিক আছে, তাহলে এটার ফি কত? যদি আসে কারো ঘোষণা সংশোধনের ফি কত আরোপিত হবে, কি বলবেন? আচ্ছা, জরিমানা করে, মিনিমাম 5000 টাকা জরিমানা করে। এই 2000 উপর দিয়ে কিন্তু খালি যাবে না। ঠিক আছে, এটা এটুকু শেষ। এই খালি ঘোষণা আর সংশোধন করবেন, আর কিচ্ছু না। এটা এর সাথে কি করবেন? এই দেখেন, আবারও বলি, এই যে 10 বিধি 10 পড়বেন, আর উপরেরটা পড়বেন, এই যে উপরে এই যে নিবন্ধন 9 নাম্বার, 9 আর 10 পড়বেন, শেষ। 230 230 এই লেখেন 230 পাবলিক 2025 পাবলিক কাস্টমস। স্যার এগুলো তো আমার কাছে নাই, স্ক্রিনশটটা কি আমাদের গ্রুপে শেয়ার করা যায়? সব বই তো না। এটা নেন এখান থেকে, আমি তো ওপেন রাখছি, আপনি নেন, আপনার আমার বের করে দিচ্ছি, অসুবিধা নেই। স্ক্রিনশট নিয়ে তো কারো কোনো অসুবিধা নেই, আপনি 1000 বার স্ক্রিনশট নেন, যারা অনলাইনে আছে তারাও নেন। স্ক্রিনশট নিতে কি কোনো নিষেধ আছে? আমি কি বলছি যে ফোন ব্যবহার করা যাবে না? এটা ধর একাডেমি আছে, বলবো যে ফোন ব্যবহার করা যাবে না? এখানে নেন, আরো পদ্ধতি। এবারে যে এটা নেন, কার্য ঘোষণা সংশোধন ও সম্পূরক হয়েছে, নিচের টুকু নেন। এই নিচে আরো দেব, নিচে আরো নেন, এই যে বড় আছে কিন্তু, স্যার তুলতে পারি গেছে। ওই যে একজন তুলছে দিয়ে দেবে, অনেক বড়, আর কতক্ষণ তুলবেন, বড় আছে এটা। আর এটা ডাউনলোড করে নেন, এটা এমন কিছু না, এটা পাওয়া যায়, অনলাইনে আছে। এরপরে আপনাদের কারো ঘোষণার পরে আসবে হচ্ছে পণ্য ঘোষণা, ওটাও কিন্তু এরকম প্রশ্ন আসবে, এই এসআরও থেকে আসবে কিন্তু, বুঝতে পারছেন? এসআই করে আমার বিধিমালা থেকে আসবে, কিন্তু পণ্য ঘোষণার বিধিমালাটা পড়ে ফেলবেন, ওটাও কি বের করবো কিনা? অবশ্যই স্যার। ওটাও দেখেন কি পড়বেন, ওটার এসআর নম্বর জানে কত, দেখে বলি, না হলে পাওয়া যাচ্ছে না। আমি কিন্তু পেজে যেটা দিচ্ছি সেটা দেখে দেখে বলতেছি, কেমন? আপনারা নিয়ে নিন এক পাতা। পণ্য ঘোষণার এসআরও হলো 206 2024। 206 পাওয়া গেছে, এই যে 319 পৃষ্ঠা, 319 আর 12তে হয় হচ্ছে 330 পৃষ্ঠা।
আরো 19 পৃষ্ঠা পরে। আচ্ছা এখানে কি করবেন? এছাড়া ওটা লেখেন, এই যে ছবি তুলেন। ছবি তুলেন 206/2024/58 কাস্টমস, ঠিক আছে? আচ্ছা এখানে কি করবেন দেখেন। দেখেন প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে শুনে নেবার। ওই লিখে ফেলেন প্রশ্ন। পণ্য ঘোষণা, ধরো ওই যে ওরকম কথা বলবে কিন্তু মহসিন সাহেব একজন টেক্সটাইল মিস্টার, ঠিক আছে? বলবে যে উনি ওনার মনোনীত সিএনএফ এজেন্ট মনে করেন মিস্টার রহিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। রহিম সাহেব এটি এসআই কোটাতে কিভাবে পণ্য ঘোষণা দাখিল করবেন, কত দিনের মধ্যে করবেন? উনি শুল্কায়ন সময় যে দেখলেন যে ওনারটা রেড হিসাবে চিহ্নিত হয়েছে, এই জন্য উনি এখন কোথায় যাবেন? বুঝলেন নাই? অথবা রেড চ্যানেলে উনি মানে চিহ্নিত হয়েছে বা পড়েছে, ঠিক আছে? রেড চ্যানেল মানে এক্সামিনেশনে যাইতে হবে, বুঝতে পারছেন? গ্রিন চ্যানেল মানে আর অ্যাসেসমেন্ট ডাইরেক্ট শেষ। বুঝাতে পেরেছি? ওকে, তাহলে উনি কি কি দলিল দিবেন অনলাইনে? এই যে কথাগুলো বলবেন, বিল অফ লাইটিং, ইনভয়েস, প্যাকিং লিস্ট, পারবেন না? বুঝছেন? হুম? আরে এত স্ক্রিনশট কি দেওয়া যায়? তোমরা এই ডাবল জিনিস রাইখা তো আমার বিপদে ফেলছো। আচ্ছা এবার হয়েছে এই নিজেই তো হয়রান হয়ে যেতেছি এতগুলা বাড়ি করতে যায়। তাহলে আমরা আগের বলছিলাম যানবাহন কার্গো, এবার কিন্তু দেখেন এই যে প্রিয়ার রাইভালটা পড়তে হবে। প্রিয়ার রাইভাল, ওইটার মধ্যে প্রিয়ার রাইভাল আছে আগেরটার মধ্যে। প্রিয়ার রাইভালটা পড়েন, হ্যাঁ আগেরটাই কিন্তু এটা ওই যে 200 200 200 300 কত বললাম? 230 230 প্রিয়ার রাইভাল প্রসেসিং পড়তে হবে। ওইটাও একই বিধি আগেরটাই, ঠিক আছে? প্রিয়ার রাইভাল পড়েন, প্রিয়ার রাইভাল পড়েন। সমুদ্র পথে কোন ব্যক্তি ওই কার্গো ঘোষণা দিবেন এবং সড়ক পথে কোন ব্যক্তি কার্গো ঘোষণা দিবেন? ওটাও পড়েন টেবিলে, এই যে টেবিলটা দেখেন, ওই এছাড়ার মধ্যে ছিল কিন্তু। কথা বলছেন, এছাড়া দেখলে কিন্তু চোখতে একদম ফাঁকতে চলে যায়, দেখেন শীত বাড়ি করছে বেড়ে গেছে। কথা বলছেন, সেটার মধ্যে কি থাকবে? আচ্ছা এটা আমার ইয়ে দিতে হবে না, এটা শেয়ার দিয়ে দেই। আচ্ছা পণ্য ঘোষণা একটু পরে যাচ্ছে, এখানে এটা শেষ হয় নাই এখন। এই যে এখানে দেখেন স্থলপথে কে ঘোষণা দিবে বলেন তো? দেখেন আইনের ধারা 43 অনুযায়ী সংশ্লিষ্ট কাস্টম স্টেশনতে লাইসেন্স প্রাপ্ত কোনো এজেন্ট যিনি যানবাহনের ভারপ্রাপ্ত ব্যক্তি অথবা তাহার পক্ষে উক্ত যানবাহনের মালিক বা পরিচালনা কর্তৃক মনোনীত। এজেন্ট মানে হচ্ছে কার্গো এজেন্ট, ক্লিয়ার? তিনি দিবেন। আর রেলপথে কে দিবেন? বাংলাদেশ রেলওয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। আকাশপথে কে দিবেন? এয়ারলাইন্স এজেন্ট। ওকে, এগুলো কিন্তু মুখে বলছে, কিন্তু আপনার টেবিলটা কিন্তু দেখেন, টেবিলে কিন্তু আইনে বিধিতে স্পষ্ট করে বলা আছে। এবার প্রশ্ন আসতে পারে কিন্তু। এবার যে পণ্য ঘোষণা আসছে, আর এছাড়া যে একটু আগে দেখাইলাম, স্ক্রিনশট নিছেন না? ওকে, ডিপো থেকে কিভাবে রপ্তানি করা যাবে পণ্য? আপনার নাম কি? দোয়েল ভাই, আপনার নাম দোয়েল? তাহলে মানুষের নাম আমার দোয়েল থাকে নাকি, জানা ছিল না তো? বলেন কি? আচ্ছা যাক। কিসের প্রশ্ন করলাম? ডিপো থেকে পণ্য কিভাবে এক্সপোর্ট করা যায়? চট্টগ্রাম বন্দরে কি ডিপোতে এক্সপোর্ট নিয়ে করতে হয় না? কারণ আগে কিন্তু আপনার ওই যে বিভিন্ন বেসরকারি যে ডিপো আছে, ডিএম ডিপো, গোল্ডেন ডিপো, তারপরে শপিং মল, তারপরে এসপিএল, এমন এগুলোতে আগে পণ্য নিতে হয়। কেন নিতে হয় বলেন তো? ওয়াই আপনাকে সরাসরি বন্দরে কেন এক্সপোর্টের জন্য ঢুকাই দিচ্ছে না?
চেকিং না, চেকিং তো সব জায়গায় হবে। স্পেস নাই ওই যে বলছে। অর্থাৎ আমদানি এত কন্টেইনার জায়গা কই? বেসরকারি তাহলে দেখেন কিভাবে ডিপোতে নিতে হচ্ছে। কিছু মানুষ কন্টেইনারে অন চেসিস ডেলিভারি নেয়। অর্থাৎ যে কন্টেইনার সাগর পথে নিয়ে আসে ওই কন্টেইনার সহ একদম আমদানিকারকের একদম প্রেমিসিসে ট্রেইলারে নিয়ে চলে যায়। তাহলে পণ্য নামাইছে মনে করেন গাজীপুর, ঢাকা চট্টগ্রাম থেকে 10 কন্টেইনার পণ্য গাজীপুর ইন্ডাস্ট্রিতে নামাইছে। নামায় কন্টেইনার ফেরত দিবে না। এই খালি কন্টেইনার চট্টগ্রাম বন্দরে ঢুকবে না। না ঢুকবে না। আগে বলছে ডিপোতে বাধ্যতামূলক ঢুকাইতে হবে। খালি কন্টেইনার জ্যাম করার সুযোগ নাই। কথা বুঝেন? তাহলে খালি কন্টেইনার জমছে কোথায়? ডিপোতে। এবার আপনার রপ্তানি যেগুলো হবে রপ্তানিতব্য পণ্য সেগুলো ওই খালি কন্টেইনারের মধ্যে স্টাফ করা এবার। স্টাফিং করবে বা লোড করবে। এরপরে আবার ট্রেলার উঠায়া সরাসরি বন্দর ট্রেলার থেকে জাহাজ উঠাইবে নামাবেন। এখন কি বুঝছেন? এই কেন করলো ওই যে উনি যে বললো স্পেস নাই। এতে রপ্তানিকারকের একটু খরচ বাড়ে। বেসরকারি সিদ্ধান্তে টাকা বেশি নেয়। কিন্তু সরকারের জায়গা নাই দেখে কিছু করতে পারতেছে না। ওই যদি বেপোর্টটা হয় যদি পথে তখন আবার এই অসুবিধা নাও থাকতে পারে। কথা বলছেন? তাহলে আপনি বলবেন যে বর্তমানে বিভিন্ন বেসরকারি আইসিডি বা ডিপোতে রপ্তানির সুবিধা রয়েছে। তাহলে বিভিন্ন কন্টেইনার যখন আপনার ইসে জমে সেখান থেকেই খালি কন্টেইনারে পণ্য স্টাফিং বা লোড করে আবার রপ্তানি করার সুযোগ, তাই না? এই ক্ষেত্রে কোন পদ্ধতি হচ্ছে রপ্তানি পদ্ধতি ধারাগুলো বলবেন। রপ্তানি যে পদ্ধতি আছে বলে আপনি এটা লিংক করে দিবেন। ঠিক আছে না? আর এই যে বলবেন এই দলিলাদি এই যে এটা স্ক্রিনে দেখা যাচ্ছে। এই দলিলগুলো সাপেক্ষে। যে ইএক্সপি লেখা এক্সপোর্ট এমন জিনিস হ্যাঁ এক্সপোর্টে ইএক্সপি কেমন ওই যে এক্সপোর্টের লেটার আছে ইএক্সপি না ইএক্সপি লাগে না দেখেন দেখেন ওই যে এক্সপোর্ট সেজ ইএক্স ইসের রপ্তানির ক্ষেত্রে আপনার কিছু ইয়ে আছে মানে কি বলে ওই রিল্যাক্স আছে ইএক্সপি লাগে কিন্তু সবসময় লাগে না। বাধ্যতামূলক না বুঝতে পেরেছি। আমদানি নীতি দেখেন বলা ছিল আইআরসির অনাবশ্যকীয়তা। কালকে একটা লেকচার দিয়েছিলাম আমরা ওখানে কি আবশ্যকতা বলেছিলাম? না ডিজাইরেবল না আনডিজাইরেবল অর্থাৎ ইনএভিটেবল না আনইভিটেবল ইনএভিটেবল তাহলে আনইনএভিটেবল ছিল নাকি ছিল মানে ইনএভিটেবল ছিল না অত্যাবশ্যকীয় ছিল না। অর্থাৎ আমি যদি একটা পণ্য রপ্তানি করতে চাই আমি একদম সাধারণ মানুষ হিসেবে মনে করেন কুরিয়ার সার্ভিসে দুইটা গ্রেস আমার বন্ধুকে আমি ইউএসএ রপ্তানি করতে চাই করতে পারবো না? পারবো কিন্তু এই জন্য তখন ইএক্সপি বাধ্যতামূলক না। তবে বাণিজ্যিক আইটেম হইলে বাধ্যতামূলক সেটা আমরা ওই যে এক্সপোর্ট পলিসি পরে বুঝবো। কথা বুঝে যদি বাণিজ্যিক আইটেম হয় তাহলে বাধ্যতামূলক। এই জন্য বাধ্যতামূলকে লেখে না এই করে হলো বাধ্যতামূলক। বোঝাতে পেরেছি? যেমন আমি ব্যক্তি হিসেবে 2টা শার্ট গিফট করছি আমার বন্ধুকে অস্ট্রেলিয়ায় তখন আমার জন্য এক্সপি কিন্তু বাধ্যতামূলক না। কান্ট্রি অফ অরিজিন সার্টিফিকেট আমার লাগবে। 2টা কুরিয়ার এটা তো নমুনা হয়ে যায় এই যে নমুনা ভালো কথা বলছে। ওইখানে দেখেন নমুনা রপ্তানির পদ্ধতি আছে। বুঝাইতে পারছি? তাহলে এই কটা আগে লেখেন। কি লিখবেন? এক্সপোর্ট লেটার অফ ক্রেডিট বা এলসি বা হচ্ছে এক্সপোর্ট বা সেলস কন্ট্রাক্ট বা অর্ডার ইনভয়েস প্যাকিং লিস্ট সার্টিফিকেট অফ অরিজিন এবং সরকার কর্তৃক চাইতে অন্যান্য দলিলাদি। অন্য ঘোষণা ফর্মে অ্যাডজাস্টমেন্ট কিভাবে দিতে হয়? বিল্ডিং চার্জ আর যদি আসে অ্যাডজাস্টমেন্ট আচ্ছা কিভাবে দিতে হয়? এসআই কোডের সম্পর্কে কিন্তু প্রশ্ন আমরা এখনো আইডিয়া করতে পারতেছি না কথাটা বুঝে। যদি ডিপ প্রশ্ন দেয় অনেক প্রশ্ন আছে কিন্তু কারণ এটা এই সম্পর্কে আলাদা করে কখনো পরীক্ষা হয় নাই। এইবারে আলাদা করে সিলেবাস করছে। যদি এক্সামিনার মনে করে এরকম অনেক প্রশ্ন দিবে ঝামেলা হয়ে যাবে কিন্তু। এই জন্য একটু পড়া দরকার। এই যেমন দেখেন বললাম যে এসআই কোডে অ্যাডজাস্টমেন্ট কিভাবে দিতে হয়। অ্যাডজাস্টমেন্ট হবে হলো আমার ইনভয়েস ভ্যালু যেটা যদি ভ্যালুটা বাড়ে যদি 100 এর জায়গায় 125 পায় তাহলে আপনি তাহলে কাস্টমার কোন হবে ভাগ দিয়ে যে মূল্য পাবে সেটা এভাবে কিন্তু লিখবেন কেমন ওনার কাছে বুঝে নিয়েছে মানে লোড ভ্যালু কাস্টম দিছে আপনি মনে করেন $100 ঘোষণা দিয়েছিলেন কাস্টম বলতেছে $150 হবে তাহলে সূত্রটা মনে রাখেন কাস্টমস ভ্যালু ভাগ ঘোষিত ভ্যালু মানে ডিক্লেয়ার্ড ভ্যালু মানে কাস্টমস মূল্য বাই ঘোষিত
লিখে লেখা দেখেন লেখেন অ্যাডজাস্টমেন্ট সমান অ্যাডজাস্টমেন্ট ওকে রসিক বলুন ঠিক আছে দেখেন ঘোষণা দিছিলেন হচ্ছে $100 দিছে $150 তাহলে কত হয়েছে 1.5 এই অ্যাডজাস্টমেন্ট হবে 1.5 বিল অফ এন্ট্রি ক্লিয়ার বিল অফ এন্ট্রি একটা পার্ট আছে না দেখেন এখানে অ্যাডজাস্টমেন্ট দিতে হয় বার্লি কাস্টমস কখনো কমায় না হয় সমান নাহলে বেশি এই যে দেখেন সূত্র আছে কিন্তু একটা ওই যে কাস্টম ভ্যালু বাই ডিক্লেয়ার্ড ভ্যালু ধরি কোনো পণ্যের ঘোষিত মূল্য কত 100 মার্কিন ডলার এটা ইয়ে করে আপনারা ইয়ে করে নেন, ছবি দিলে এটা আমি শেয়ার করে দেবো না অসুবিধা নাই তাও ছবি দিলে কোনটাতে শেয়ার হবে কোনটা হবে না এমনও নাও থাকতে পারে আজকে যতগুলো আছে সুতরাং সুতরাং নগদ নগদ দিয়ে ঠিক আছে গ্রুপে শেয়ার করে দিন 1.5 টা কোথায় দিতে হবে দেখাচ্ছি এই দেখুন এই যে 45 নম্বর নোটে এখানে কত থাকে সবসময় বাই ডিফল্ট 1 থাকে সবসময় এখানে 1.5 দিতে হবে তাহলে নোট নাম্বারটা লিখে রাখেন এটা একটু গুরুত্বপূর্ণ 45 নম্বর নোট ঠিক আছে এই যে 45 নম্বর বক্সে বিল অফ এন্ট্রি বা পণ্য ঘোষণা 45 নম্বর বক্সে অ্যাডজাস্টমেন্ট দিতে হয় তখন অ্যাডজাস্টমেন্টটা করতে হবে ওখানে বাই করতে পারছেন তো অর্থাৎ এই প্রশ্নটা এইভাবে আসবে আপনারা একটু শুনে নেন সবাই মনোযোগ দিয়ে সেকেন্ড টাইম আর বলার সাথে সাথে যে একজন ব্যক্তি আপনার জার্মানি থেকে আপনার ইয়া নিয়ে আসছে মনে করেন ঘড়ি নিয়ে আসছে বা সুইজারল্যান্ড থেকে ঘড়ি আনছো 100 পিস ঘড়ি নিয়ে আসছে প্রতি পিস ঘড়ির দাম ছিল $100 তাহলে 10টা ঘড়ি আনছে $1000 কিন্তু কাস্টমস প্রতিটাকে আপনার $120 করে অ্যাসেসমেন্ট করে $1200 করছে তাহলে এই ক্ষেত্রে ওনার অ্যাডজাস্টমেন্ট কত হবে 1.1 সুন্দর করে সূত্র লেখা দেন সূত্রটা মনে থাকবে না সবার জি তাহলে একটু স্ক্রিনশট নেন সবাই ওকে চলে গেছে নাকি এই স্ক্রিনশট নেন এটা বুঝছেন সেগুলো কিন্তু বড় পার্ট বুঝছেন আপনারা আরো যদি কেউ পড়তে পারেন পড়েন অনেক বড় বড় পার্ট আছে সেখানে শুল্কায়নটা পড়বেন 81 সাময়িক শুল্কায়ন এসআই করাতে কিভাবে রিফ্লেকশন হবে করে 120 দিনের মধ্যে কমে ফেলতে হবে। সাময়িক শুল্কায়ন এসএনপিটা তো সাময়িক শুল্কায়ন থাকে না যেটা শুল্কায়ন করা হয় কাস্টম ওটার মধ্যে লেখা না বলবেন যে যে যেটা আমাকে যে নোটিশ দিবে অ্যাসেসমেন্ট নোটিশ যে নোটিশে আমার যে মানে এসআই করে যে শুল্কায়ন থাকবে অর্থাৎ শুল্কায়িত মূল্য এবং পার্থক্য যেহেতু অর্থাৎ কাস্টমস প্রস্তাবিত যে মূল্য অর্থাৎ যে পার্থক্য যে শুল্ক এইটার বিপরীতে আমাকে ব্যাংক গ্যারান্টি দিতে হবে এটা থাকে আমি আপনাকে দেখাচ্ছি এইখানে দেখেন হ্যাঁ মেলাপেটে থাকে দেখেন না না থাকলে আপনার হবে এখানে গ্যারান্টি কত নড়াচড়া করে না জায়গায় ওই জায়গায় নড়াচড়া করে না এখানে কত তাহলে মনে করেন এর অ্যাসেসেবল ভ্যালু কত 44,65,000 টাকা তাই না যেটা করছি ধরেন 60 লাখ টাকা কত বললাম তাহলে পার্থক্য মনে করেন 16 লাখ হবে মনে করেন 16 দিলাম কত লাখ 15 মনে করেন 16 লাখ তাহলে এই 16 লাখ কি করতে হবে আমাকে ব্যাংক ঠিক কিনা বলেন জি এই 16 লাখ এখানে আনতে হবে আনা যায় বুঝতে পারছি
আনা আছে। অনেকে আনে না এমনি ফাইলের মধ্যে রাখে, আনা যায়। বুঝতে পারছেন? এটা আনা উচিত। ওরা অনেকে জানে না, দেখে আনলে তার দায়বদ্ধতা সে নিজেই জানে যে আমার মাথায় যেটা আসছে। বুঝছেন? আনা যায়। আনারই নিয়ম। নাহলে এই গ্যারান্টির কাজ আছে তো। বুঝেন নাই? এটা এমনি এমনি দেয় নাই। টাকা দিতে হবে না, পরে বলে। ওকে? আর আরেকটা জিনিস পড়বেন, তাহলে অ্যাডজাস্টমেন্ট কিন্তু হয়ে গেল। লিখে রাখেন, হ্যাঁ, একটা করে সবাই। কাগজে লিখতেছেন তো না? রসুল ভাই লিখতেছেন না? ওই যে রসুল ভাই লিখতেছেন। সবাই লেখেন। এই এই বিষয়টা হবে কি, এখান থেকে মনে করেন যে সিরিয়াসলি কিছু বিষয় তুলে দেবে না, দিলে মেজরিটি পার্সেন্ট মানুষদের কাছে জিনিসটা আনন্দ মনে হবে। তো যারা এটা ধরতে পারবে তারা গেইন করে নেবে। এই বিষয়টা এরকম হবে। এবার দেখুন ধরতে হবে, দেখবেন যে সবই পড়া আছে আপনার। আপনি যেটা বললেন, ইয়ে করতে পারতেছেন না। আপনি যেটা বললেন যে অ্যাসাই করা, এখানে কিন্তু অনেকে বুঝতেছে কি যে সিঙ্গেল উইন্ডো থেকে 5 মার্ক দিবে আর বন্ড ম্যানেজমেন্ট থেকে দিবে। যদি অ্যাসাই করা থেকে টাচ করে ওইভাবে যে জিআর এর রুল লেখেন, 80-95% লোক জিআর এর ওই একটা রুলও লিখতে পারে। সমস্যা হয়ে যাবে। বুঝতে পারছেন? মানে যারা প্র্যাকটিক্যালি আছে তাদেরকে আলাদা, তাদের আলাদা, যারা কাজ করে ডিজাইনে কাজ করে ওনার বিষয়টা আলাদা। তাও অত ডিপলি যারা এই রুল ফলো করে আসলে অ্যাসাই করা করে কিনা সিএনএ প্রেজেন্ট আমার জানা নাই। তো এখন বোঝা যাচ্ছে না। আর প্রশ্ন যিনি করবেন তো মনে করেন যে আরেকটা পার্ট কি রইলো আপনাদের? এখানে তো বিএসডব্লিউ। এখানে বিএসডব্লিউ বিএসডব্লিউ তো স্যার ওই যে 8টা সাবসেকশন দিয়ে গঠন উদ্দেশ্য এই আর কি। আর কিছু না স্যার। হ্যাঁ? ব্যাটটা হবে কালকের থেকে ব্যাট হবে। আর ব্যাট বন্ড ম্যানেজমেন্টটা স্যার একটু দেখেন। বন্ড ম্যানেজমেন্ট আছে, শেষ করে দিই কেমন? ব্যাটটার জন্য আগে পরে রাখেন। দুইটা ম্যাথ রয়েছে। কিসের ম্যাথ? কাস্টমার ম্যাথ দেখাবেন না, 10 মার্কের ম্যাথ থাকবে। যদি আলামিন ভাই আজকে বেশ খানিকটা কভার করেছে, বেশ ভালো। ওই আলামিন ভাই যেটা দেখাচ্ছে হয়ে যাবে। না না স্যার, এই আলামিন ভাই ওই আর সময় নেই, 8টা বাজে গেছে। আলামিন ভাই বলুন। আমি তো বলছিলাম স্যার আজকে ওই ইটা দেখাই